সম্প্রতি এক প্রাক্তন সেনা কর্মকর্তা যিনি অতীতে জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত, তিনি দাবি করেছেন যে তিনি একসময় জিয়াউর রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন না করার পরামর্শ দিয়েছিলেন। জিয়া সেই পরামর্শ শোনেননি, পরে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন। এখন নাকি একই সতর্কবার্তা তিনি তারেক রহমানকেও দিয়েছেন, আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা। এটা কি শুধু একজন প্রবীণ সেনা কর্মকর্তার ব্যক্তিগত আশঙ্কা, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু তথ্য যা এখনো সাধারণ মানুষের সামনে আসেনি, পর্দার আড়ালে আছে, কিন্তু পর্দার আড়াল থেকে যে কোনো দিন তার প্রকাশ ঘটে যাবে সামনে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছেন আলোচনার বিষয় তারেক রহমান কি ঘাতকের নিশানায়? বাংলাদেশের গুপ্ত হত্যার ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? এই বিষয় নিয়ে এখনকার আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বারবার শোনা যায়, এই দেশে ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে ক্ষমতার শীর্ষে থাকা। কারণ এই দেশের ইতিহাসে এমন একাধিক অধ্যায় রয়েছে যেখানে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে বাইরের শত্রু নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরই একাংশ। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান দুজনের হত্যাকাণ্ডেই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ ইতিহাসে প্রতিষ্ঠিত। আজ আবার নতুন করে একটি প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেই একই ধরনের বিপদের মুখে? সম্প্রতি এক প্রাক্তন সেনা কর্মকর্তা যিনি অতীতে জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত, তিনি দাবি করেছেন যে তিনি একসময় জিয়াউর রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন না করার পরামর্শ দিয়েছিলেন। জিয়া সেই পরামর্শ শোনেননি, পরে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন। এখন নাকি একই সতর্কবার্তা তিনি তারেক রহমানকেও দিয়েছেন, আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা। এটা কি শুধু একজন প্রবীণ সেনা কর্মকর্তার ব্যক্তিগত আশঙ্কা, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু তথ্য যা এখনো সাধারণ মানুষের সামনে আসেনি, পর্দার আড়ালে আছে, কিন্তু পর্দার আড়াল থেকে যে কোনো দিন তার প্রকাশ ঘটে যাবে সামনে। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক বহুবার আলোচনায় এসেছে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান নিহত। একের পর এক পাল্টা অভ্যুত্থান এরপরে ঘটেছে। 1981 সালে নিহত হয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1975 সালের এর মধ্যে আবার 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করার এক কলঙ্কজনক ঘটনাটি ঘটে, যার নাম বাংলাদেশের ইতিহাসে জেল হত্যাকাণ্ড নামে কুখ্যাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র 2.5 মাসের মাথায় তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতির নির্দেশে বিপথগামী কিছু সেনা সদস্য এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন 4 জাতীয় নেতা যারা ক্ষমতার শীর্ষে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি, এবং সৈয়দ নজরুল ইসলাম তিনি হচ্ছেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাষ্ট্রপতি তিনি ছিলেন। তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী AHM কামরুজ্জামান তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এই 4 হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বহীন করা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত করা। কারা করেছিল পাকিস্তানপন্থী যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল সেই শক্তিরা। ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশে প্রতি বছর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু 24শে জুলাই অভ্যুত্থানের পর সে দিনটি ভুলিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষকে। ইতিহাসের এই ঘটনাগুলি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘদিন প্রভাবিত করেছে। এই কারণেই যখন কোনো প্রাক্তন সামরিক কর্মকর্তা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ তৈরি হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কোন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কে কি বলছে না বলছে এখানে কিচ্ছু যায় আসে না। কারণ আগেই বলেছি, ঘটনা থাকে প্রথমে পর্দার আড়ালে, কার্পেটের নিচে থাকে, একসময় কার্পেট থেকে বেরিয়ে আসে, পর্দার আড়াল ছেলে বেরিয়ে আসে। তার মানে এই নয় যে পর্দার আড়ালে আছে বলে কোনো কিছু হচ্ছে না, তা নয়, তা হচ্ছে। এই এত আশঙ্কা কেন? এর একটা কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। যে দেশে অতীতে ক্ষমতার কেন্দ্রকে লক্ষ্য করে সহিংসতা ঘটেছে বারবার, সেখানে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা অস্বাভাবিক নয়। এই যে 24শে জুলাই অভ্যুত্থানে যে শেখ হাসিনাকে ওখান থেকে চলে আসতে হলো, তিনি চলে না এলেও মৃত্যু তার ক্ষেত্রেও অবধারিত ছিল। তবে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, বাংলাদেশের জন্ম যে দেশ কেটে, কিংবা বলা যায় যে দেশের পেট থেকে জন্ম বাংলাদেশের, সেই পাকিস্তানের ইতিহাসেও গুপ্ত হত্যার ধারাবাহিক ঘটনা আছে। গুপ্ত হত্যা বহু হয়েছে,
হত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে, এমন ঘটনাও আছে। সুতরাং দেখুন, পাকিস্তানের ইতিহাসের দিকে এক পলক তাকান। বাংলাদেশের ইতিহাস যদি আমাদের সতর্ক করে, তাহলে পাকিস্তানের ইতিহাসও কম নাটকীয় নয়। দুই দেশের জন্ম একই রাষ্ট্র থেকে, দুই দেশের জন্ম মানে ভারত কেটে হয়েছে, কিন্তু ভারতে এই ধরনের ব্যাপার কিছুই নেই, কারণ সেনাবাহিনীর ভূমিকা ভারতে সেনাবাহিনীর জায়গাতেই রাখা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।